গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এর ক্লাসে আমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের একটি বড় প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। এই ক্লাসে আমরা আরও একটি বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে। আর আমরা আমাদের চ্যানেলে আরও কিছু রাষ্ট্রবিজ্ঞানের আরও কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। যে ক্লাসগুলো তোমরা দেখোনি তারা সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। আজ আমাদের আলোচনার প্রশ্ন, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। এই প্রশ্নটা উচ্চ মাধ্যমিকে তোমাদের 2022 সালে এসেছিল। এটা তোমাদের 2025-এর জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর আজ আমরা আলোচনা করব। আক্ষরিক অর্থে সত্যাগ্রহ কী সেটা আমাদের আগে জানতে হবে। আক্ষরিক অর্থে সত্যাগ্রহ হচ্ছে সত্যের প্রতি আগ্রহ, মানে সত্যের প্রতি প্রচণ্ড একটা ঝোঁক বা আগ্রহ যেটাকে বলা যায়, সেইটা দৃঢ়ভাবে সত্যকে অনুসরণ করা। তাহলে দৃঢ়ভাবে, খুব কঠিনভাবে বা খুব শক্তভাবে সত্যকে মেনে নেওয়া, সত্যের প্রতি আনুগত্য প্রদর্শন, সত্যের প্রতি একটা সত্যকে অনুসরণ করা, সত্যের জন্য উপবাস পালন করা প্রভৃতিকে সত্যাগ্রহ বলা যায়। তাহলে এই যে জিনিসগুলো, এইগুলোকেই কি বলা হয়? সত্যাগ্রহ। দেশের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজি বিভিন্ন বারে এই সত্যাগ্রহকে প্রয়োগ করেছিলেন। গান্ধীজি স্বাধীনতার সময় বারবার এই সত্যাগ্রহ পদ্ধতিটাকে তিনি প্রয়োগ করেছিলেন। গান্ধীজির মতে সত্যাগ্রহ নিষ্ক্রিয় প্রতিরোধ নয়। তাহলে এটা কোনো নিষ্ক্রিয় নয়, এখানে কোনো কিছু কাজ অবশ্যই থাকে, ঠিক আছে। আর কি, তার মতে নিষ্ক্রিয় প্রতিরোধ থেকে সত্যাগ্রহ আলাদা। এই অর্থে কি করে আলাদা? সেটা নিষ্ক্রিয় মানে কি, মানে যেটা কোনো কাজে লাগে না, আর সক্রিয় মানে যেটা কাজে লাগে। তাহলে নিষ্ক্রিয় মানে নিষ্ক্রিয় নয়, এটা মানে এটা নিশ্চয়ই একটা কোনো কাজ আছে। সেটা কি? সেটা হচ্ছে যে সত্যাগ্রহ ইতিবাচক প্রত্যক্ষ। এর একটা ইতিবাচক মানে এর একটা কোনো কিছু একটা দিক থাকে, বা এর একটা কোনো কিছু একটা কাজে লাগে এটা। এবং একটি সক্রিয় প্রতিরোধ সত্যাগ্রহের বৈশিষ্ট্য 4টি। যেমন কি? যেমন হচ্ছে যে প্রথম যেটা বৈশিষ্ট্য, এটি একটি সৃজনশীল পদ্ধতি। সৃজনশীল মানে যেটাকে নতুনভাবে সৃষ্টি করা যায় বা কোনো কিছু সৃষ্টি করা। তাহলে গান্ধীজি মনে করতেন সত্যাগ্রহ হলো এমন একটি সৃজনশীল পদ্ধতি, আপাতদৃষ্টিতে সৃজনশীল পদ্ধতি। তিনি এটাই মনে করতেন। আপাতদৃষ্টিতে সত্যাগ্রহের কিছু দাবি আদায় করার লক্ষ্য থাকলেও মূল উদ্দেশ্যগুলি প্রতিপক্ষের মধ্যে শুভবোধ জাগ্রত করে তার হৃদয়ের পরিবর্তন ঘটানো। তাহলে আপাতদৃষ্টিতে সত্যাগ্রহী কিছু দাবি আদায় করার লক্ষ্যেই সত্যাগ্রহ করত, কিছু তার দাবি থাকতো, ঠিক আছে, বা থাকলেও মূল উদ্দেশ্যগুলি প্রতিপক্ষের মধ্যে, মূল উদ্দেশ্যটা কী ছিল? যে প্রতিপক্ষের মধ্যে শুভবোধ জাগ্রত করে, প্রতিপক্ষের মধ্যে কিছু ভালো কিছু জাগিয়ে তার হৃদয়ের পরিবর্তন ঘটানো, তার মনে যেটা ছিল সেটা থেকে তার পরিবর্তন ঘটানো, এটাই। এই কারণে সত্যাগ্রহকে একটি সৃজনশীল পদ্ধতি বলে অভিহিত করা হয়। তাহলে এই জন্যই কী বলা হয়? যে সত্যাগ্রহ একটি সৃজনশীল পদ্ধতি, এই জন্যই কিন্তু এই কথাটা বলা যায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে গান্ধীজি একথা স্পষ্ট বলেছেন সত্যাগ্রহকে গান্ধীজি একথা স্পষ্ট বলেছেন, সত্যাগ্রহ কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, ব্যক্তির নীতি, কর্মপদ্ধতি ও কাজের বিরুদ্ধে। তাহলে সত্যাগ্রহ কোনো একটা ব্যক্তির বিরুদ্ধে নয়, তার কিসের বিরুদ্ধে? তার নীতি, সেই মানুষটা যে পদ্ধতি নিয়ে চলছে বা তার কাজ করার যে পদ্ধতি বা তার যে কাজ, তার বিরুদ্ধেই কিন্তু এই সত্যাগ্রহ। এর পরের পয়েন্ট যেটা আছে, সত্যাগ্রহ দুর্বলের জন্য নয়। আচ্ছা, এই পয়েন্টটা তাহলে কী হবে? গান্ধীজি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছেন সত্যাগ্রহে দুর্বলতা, ভীরুতা, কাপুরুষতার কোনো জায়গা নেই। তাহলে যারা দুর্বল, যারা ভীরু, যারা কাপুরুষ, তারা কিন্তু সত্যাগ্রহ করতে পারবে না। তার মতে ভীরু, কাপুরুষ, দুর্বল আর যাই হোক না কেন সত্যাগ্রহী হতে পারে না। তাহলে যারা কোনো কিছুকে দুর্বল বা যারা কোনো কিছুকে ভয় পায় বা যারা কাপুরুষ, তারা আর যাই করুক সত্যাগ্রহী তারা কখনোই হতে পারবে না। সত্যাগ্রহ মানে সত্যকে জয় না করা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে লড়াই চালিয়ে যাওয়ার সামর্থ্য তার মধ্যে থাকতে হবে। তাহলে যতক্ষণ না সে যেটা চাইছে সেটা যতক্ষণ না সে পাচ্ছে, ততক্ষণ তাকে লড়াই করার ক্ষমতা কিন্তু তার থাকতে হবে। এই কাজ দুর্বলচিত্ত মানুষের পক্ষে করা সম্ভব না। যাদের মন দুর্বল তারা কিন্তু কখনোই এই কাজটা করতে পারবে না, ঠিক আছে। এর পরের পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে যে সত্যাগ্রহ ও অহিংসা, এইটা, ঠিক আছে। তাহলে এখানে কি বলতে হবে? সত্যাগ্রহের সঙ্গে অহিংসা একটি অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে, ঠিক আছে। তাহলে সত্যাগ্রহ আর অহিংসা এই দুটো জিনিস কিন্তু আলাদা নয়।
বা একই রকম বলা যেতে পারে। কীরকম? সত্যাগ্রহী কখনো হিংসাকে প্রশ্রয় দেবে না, ঠিক আছে? তাহলে সে সত্যাগ্রহী আর যাই করুক, সে কখনো কোনো হিংসাত্মক হিংসার আছে এরকম কোনো কিছু সে করবে না। সে হবে অহিংসার পূজারী। তাহলে তার মনে সবসময় অহিংসা থাকবে। প্রতিপক্ষকে সে যেমন ঘৃণা করবে না, তেমনি অতিরিক্ত শ্রদ্ধাও করবে না। তাহলে প্রতিপক্ষ যে থাকবে তাকে সে ঘৃণাও করবে না, আবার শ্রদ্ধাটাও কিন্তু অতিরিক্ত করবে না, ঠিক আছে? এভাবে অহিংসা দিয়ে হিংসাকে জয় করার জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। তাহলে সে কি করবে? সে অহিংসা দিয়ে হিংসাটাকে জয় করে নেওয়ার চেষ্টা করবে। এছাড়া গান্ধীজি সত্যাগ্রহীদের আত্মপীড়নের জন্য তৈরি থাকতে বলেছেন। আত্মপীড়ন মানে নিজের যে দুঃখ, নিজের যে যতটা যে সে দুঃখ পায় সেইটা, ঠিক আছে? এছাড়া গান্ধীজি সত্যাগ্রহীদের তিনি মনে করতেন যে অন্যায়ের প্রতিবাদ করার জন্য সত্যাগ্রহীকে আত্মবিসর্জন দিতে বিন্দুমাত্র ভয় পাবে না। যে সত্যাগ্রহী হবে সে বিন্দুমাত্র ভয় না পেয়ে সে নিজেরকে আত্মবিসর্জন দিতে পারবে বা নিজের প্রাণ বিসর্জন দিতে পারবে। আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর কোন বড় প্রশ্নের উত্তর তোমরা চাও সেগুলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আমরা চেষ্টা করব আমাদের মতো করে করিয়ে দেওয়া। গান্ধীজি সত্যাগ্রহের কলা কৌশলের কথা লিখে গেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কতগুলি কৌশল তিনি কি বলেছেন? প্রথম যেটা বলেছেন যে বিবেকের বিরুদ্ধে কোনো কাজ না করা। বিবেক মানে কি? তোমার মনে যেটা আছে তুমি সেটাই করবে। এরপরে কি? প্রলোভনের ফাঁদে পা না দেওয়া। প্রলোভন মানে হচ্ছে যে লোভ, কোনো লোভের ফাঁদে তুমি পা দিতে পারবে না। পরের প্রশ্ন, বিজয়ীর আধিপত্যের সামনে মাথা নত না করা। তাহলে যে তোমার বিপক্ষে আছে, যার বিরুদ্ধে তুমি সত্যাগ্রহ করছো, সে যদি জিতেও যায় বা তোমাকে সে যদি হারিয়েও দেয়, তাহলেও তুমি মাথা নত করবে না। আর পরেরটা, জনগণের কাছে যে ব্যাপারগুলির মৌলিক গুরুত্ব আছে সেগুলি কষ্ট স্বীকারের মধ্যে দিয়ে অর্জন করা। তাহলে যেগুলোর জন্য তুমি সত্যাগ্রহ করছো তার মধ্যে জনগণের জন্য যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, তার জন্য তোমাকে কষ্ট করে হলেও সেগুলো অর্জন করার চেষ্টা তোমাকে করতেই হবে। সত্যাগ্রহে উচ্ছৃঙ্খলতার কোনো জায়গা নেই। উচ্ছৃঙ্খল হলে সত্যাগ্রহ কিন্তু সেই মানুষ যে নিয়ম শৃঙ্খলা মানবে না সে কিন্তু সত্যাগ্রহ করতে পারবে না। সত্যাগ্রহের জন্য চরম ত্যাগ স্বীকার, এমনকি মৃত্যুবরণ করতেও প্রস্তুত থাকা। তাহলে সত্যাগ্রহের জন্য ত্যাগ স্বীকার, মৃত্যুবরণও তোমাকে করতে হতেই পারে। এর জন্য তোমাকে তৈরি থাকতে হবে। আচ্ছা, এরপরের পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে যে সত্যাগ্রহের বিভিন্ন রূপ। এই পয়েন্টটা আছে কীরকম? গান্ধীজি সত্যাগ্রহ রূপায়ণে সারমর্ম জাতীয় জীবন হলো। তাহলে অসহযোগ আন্দোলন প্রথম একটা সত্যাগ্রহের একটা ধাপ ছিল, যেখানে গান্ধীজি সত্যাগ্রহ করেছিলেন। জনগণ ও সরকারের সহযোগিতার ওপর শাসন ব্যবস্থার সাফল্য নির্ভরশীল। তাহলে জনগণ আর সরকার যদি একে অপরকে সাহায্য করে তবেই একটা শাসন ব্যবস্থা নির্ভরশীলভাবে চলবে, ঠিক আছে? জনগণের অসহযোগিতায় সরকারকে অচল করে দিতে পারে। মানুষ যদি সরকারকে সাহায্য না করে তাহলে সেই সরকারটা অচল হয়ে যেতে পারে। ভারতের স্বাধীনতা আন্দোলনে অসহযোগ আন্দোলন এর এক জ্বলন্ত দৃষ্টান্ত। তাহলে ভারতের স্বাধীনতার সময় যে অসহযোগ আন্দোলন হয়েছিল সেখানে কিন্তু গান্ধীজি সরকারকে সাহায্য করেননি। এটাই হচ্ছে অসহযোগ মানে কি? মানে সাহায্য না করা, কোনো কিছুর সাথে কোনো কিছুতে সহযোগিতা বা সাহায্য না করা। এর পরের পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে যে আইন অমান্য, ঠিক আছে? আইন অমান্য। আর সত্যাগ্রহের একটি চরম পদ্ধতি হচ্ছে আইন অমান্য। আইন অমান্য মানে কি? মানে আইনকে মেনে না নেওয়া। নাগরিকের কর্তব্য সরকারের আইন মান্য করা, কিন্তু নাগরিক যারা দেশের মানুষ তারা সরকারের আইন মেনে চলবে, এটাই কর্তব্য। কিন্তু নাগরিক স্বার্থ ও মূল্যবোধ বিরোধী আইন অমান্য করলেও তা নাগরিকের কাছে ন্যায়সঙ্গত। কিন্তু নাগরিক যদি নিজেদের প্রয়োজনে বা নিজেদের স্বার্থে ও মূল্যবোধের জন্য যদি কোনো আইন অমান্য করে তাহলে সেটা কিন্তু ন্যায়সঙ্গত, মানে সেটা কিন্তু সে করতেই পারে। আর এর পরের পয়েন্ট, শেষ পয়েন্ট, অনশন। সত্যাগ্রহের চরম পদ্ধতি হলো অনশন। কোনো দাবি আদায়ের জন্য প্রতিটি আমরণ অনশন চালিয়ে যায়। এটা প্রতিটি হবে না, এটা প্রতীকী হবে। গান্ধীজি অসহযোগ আন্দোলনের অনশনকে সত্যাগ্রহের শেষ অস্ত্র বলেছেন, ঠিক আছে? তাহলে অনশন মানে না খেয়ে যে আন্দোলন করা হয় সেটাকেই বলা হয় অনশন। গান্ধীজি এরকম অনেক দিন করেছিলেন, ঠিক আছে? পরের ক্লাসে আমরা আরও কিছু বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব।